সাভারের আশুলিয়ায় ৬ মরদেহ পুড়ানোর মামলায় সাবেক এমপি সাইফুল সহ ১৬ জনের বিচার শুরুর আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। সেই সঙ্গে আলোচিত এই মামলায় পলাতক ৮ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২ এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন ৩ সদস্যের ট্রাইব্যুনাল এই আদেশ দেন। এদিকে এই ঘটনায় দোষ স্বীকার করেছেন আসামি সাব ইন্সপেক্টর আফজালুল হক। সম্প্রতি আলোচিত এই মামলায় ১৬ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আবেদন করে প্রসিকিউশন। তাদের বিরুদ্ধে ২০২৪ সালের ৫ আগস্ট হত্যার পর ৫ জনের লাশ ও আহত একজনকে পুড়িয়ে দেওয়া ছাড়াও ৪ আগস্ট আশুলিয়া থানার সামনে একজনকে গুলি করে হত্যার অভিযোগ আনা হয়েছে। এদিকে গণ অভ্যুত্থান চলাকালীন চানখার পুলের ৬ জনকে হত্যা মামলার সাক্ষ্য গ্রহণ চলছে ট্রাইব্যুনালে। ৫ই আগস্টে ৬ জনকে গুলি করে হত্যা এবং অমানবিকভাবে পুড়িয়ে দেওয়ার দায়ে তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন হয়েছে। উপস্থিত ৮ জন আসামির মধ্যে ৭ জন বলেছেন তারা নির্দোষ, তারা বিচার চান। বাকি যারা পলাতক আছেন তাদের পক্ষে স্টেট ডিফেন্স লয়ার আছেন, তাদের তো আর জিজ্ঞাসা করার সুযোগ ছিল না। একজন আসামি তিনি দোষ স্বীকার করেছেন এবং বলেছেন যে আমি আমার বিরুদ্ধে যে চার্জ গঠন করা হয়েছে সেটা স্বীকার করছি এবং আদালতে আমি আমার বক্তব্য দিয়ে এই মামলার ব্যাপারে আমি যা জানি সেটা বলতে চাই। আদালত তার দোষ স্বীকার যে করেছেন সেই অংশটুকু তার বক্তব্য রেকর্ড করেছেন এবং তিনি আরও যে কথা বলতে চান, উনি রাজসাক্ষী হতে চেয়েছেন, আদালত বলেছেন এই ব্যাপারে আপনি লিখিত আবেদন দিতে পারেন, সেইটা আমরা কনসিডার করব কি করব না এটা পরবর্তীতে বিবেচনা করব। গুম নির্যাতনের ঘটনায় শেখ হাসিনার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এসে অভিযোগ দায়ের করেছেন বাংলাদেশ জামায়াত ইসলামীর সাবেক নায়েবে আমির দেলোয়ার হোসেন সাঈদীর মামলার অন্যতম গুরুত্বপূর্ণ সাক্ষী শুক্রঞ্জন বালী। আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন শাখায় উপস্থিত হয়ে তিনি হাসিনার বিচার চান। এই শুক্রঞ্জন বালী ছিলেন সাঈদীর মামলার রাষ্ট্রপক্ষের এক সাক্ষী। ২০১২ সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাক্ষ্য দিতে এসে তিনি আদালতে সাঈদীর পক্ষে বক্তব্য দেন। এর কিছুক্ষণের মধ্যেই তিনি আদালত চত্বর থেকে নিখোঁজ হয়ে যান। কোনখানে আমি বলতে পারি না, এখান দিয়ে নিয়ে গেছে, নেওয়ার পরে আপনার এখানে প্রশাসনরা নেওয়ার পরে মানে আমার নাক মুখ আটকাইয়া কোথায় নিয়ে গেছে নিজেই আমি জায়গার কথা আমি বলতে পারবো না। থানা দিয়ে পরদিন আপনার বসিরহাট কোর্ট বা জেলে আনছে, আনার পর ওইখান থেকে আমি খুব অসুস্থ, ২২ দিনের দিন আপনার নিয়ে গেলে দমদম কারাগারে। এই আমি দীর্ঘজয়ী, আমি ৫ বছর দমদম কারাগারে ছিলাম। যে ওনার ভাইকে যেদিন মেরেছে উনি এবং ওনার মা প্রত্যক্ষ সাক্ষী দেখেছেন, যারা মেরেছে সেই সিচুয়েশনগুলো উনি পরিষ্কার দেখেছেন এবং সেখানে সাঈদী সাহেবের কোনো উপস্থিতি ছিল না। এই মিথ্যা সাক্ষ্য এবং মিথ্যা মামলার মাস্টার মাইন্ড ছিলেন, তাকে করেছি আমরা। কামরুল ইসলাম সাহেবকে করেছি, যিনি ওই সময় আইন প্রতিমন্ত্রী ছিলেন। বিচারপতি এটিএম ফজলে কবির সাহেবকে আমরা আসামি করেছি। আমরা হেলাল উদ্দিন সাহেবকে আসামি করেছি, যিনি এই ঘটনার অন্যতম কুশীলক। আমরা ২১শে আগস্টের গ্রেনেড হামলা মামলায় রায় ঘোষণা করা হবে ৪ সেপ্টেম্বর সকালে। প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগের ৬ বিচারপতির বেঞ্চে তারেক রহমান, লুৎফুজ্জামান বাবর সহ সব আসামির খালাসের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আপিলের ৫ম দিনের শুনানি হয়। শুনানি শেষে আদালতে রায়ের জন্য দিন ধার্য করেন। এর আগে ২১শে আগস্টে গ্রেনেড হামলার ঘটনায় হত্যা ও বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় তারেক রহমান সহ সব আসামিকে খালাসি দিয়ে গত বছরের ১ ডিসেম্বর রায় দেন হাইকোর্ট। পরে সেই রায়ের বিরুদ্ধে আপিল করেন রাষ্ট্রপক্ষ। ২০০৪ সালের ২১শে আগস্ট বঙ্গবন্ধু এভিনিউতে শেখ হাসিনার সমাবেশে গ্রেনেড হামলায় আওয়ামী লীগের ২৪ নেতাকর্মী নিহত হন। এরপর হত্যা ও বিস্ফোরক দ্রব্য আইনে ২টি মামলা করা হয়। টর্চার করে যে স্বীকারোক্তি আদায় করা হয়েছে সেই স্বীকারোক্তিতে এবং সেই স্বীকারোক্তিগুলো প্রত্যেকটা স্বীকারোক্তি আবার আসামিরা তাদের যে মুফতি হান্নান তার জীবদ্দশায় এবং অন্যান্য আসামিরা এই স্বীকারোক্তিগুলি প্রত্যাহার করেছেন। এই স্বীকারোক্তিতে ২-১ জনের স্বীকারোক্তিতে ওনার নাম এসেছে, এছাড়া ওনার বিরুদ্ধে কোনো কিছু নাই। আমরা আদালতে আবেদন নিবেদন করেছি, মাননীয় আদালত দীর্ঘদিন আমাদের এই আপিলটা শুনলেন এবং আজকে আপিল শুনানি শেষ হয়েছে। আগামী ৪ সেপ্টেম্বর ২০২৫ ওই দিন এই মামলা রায়ের জন্য দিন ধার্য করা হয়েছে। জনাব বাবর সাহেব যে কথাটা আমাকে প্রায়ই বলেন, তিনি বলেন যে তাকে এই মামলার আসামি করা হয়েছে কারণ তাকে বারবার বলা হয়েছে ম্যাডাম খালেদা জিয়ার বিরুদ্ধে বলার জন্য। তিনি এটা বলতে রাজি হন নাই, এই জন্যই বারবার তাকে
এই ধরনের অনেকগুলো মামলায় আসামি করা হয়েছে, প্রায় 17টা মামলার আসামি করা হয়েছে ওনাকে। ফলে আমরা এক্সপেক্ট করি 4 সেপ্টেম্বর সকলেই বেকসুর খালাস পাবেন। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, জুলাই বিপ্লব একটি মহাকাব্যিক ঘটনা, 36শে জুলাই বুকে ধারণ করতে হবে। দুপুরে বেঙ্গল মাল্টিমিডিয়া স্টুডিওতে প্রামাণ্য চলচ্চিত্র 36 জুলাইয়ের প্রিমিয়ার অনুষ্ঠানে তিনি একথা বলেন। 16 বছর দেশের মানুষের অর্থ নিয়ে লুটপাট করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, এই টাকা শেখ হাসিনা, তার দল ও নিজের পরিবারের পেছনে খরচ করা হয়েছে। এইরকম রক্ত ঝরা ঘটনাই তো হচ্ছে মানে বিপ্লবের মানে মূল টোন তৈরি করে, মূল সুর তৈরি করে, সেটাই এখানে তৈরি হয়েছে। সেই ভিত্তিটা হচ্ছে 16 বছরের ঘটনাসমূহ, অত্যাচার, নিপীড়ন, বিভৎসতা, পৈশাচিকতা। তকির মতো একজন কিশোরকে হত্যা করা হয়েছে। এটা কি আন্দোলনের অংশ নয়? এটা কি ফ্যাসিবাদের বৈশিষ্ট্য বোঝানোর জন্য একটি ঘটনা নয়? আপনার শীতলক্ষা নদীতে পেট কেটে তার মধ্যে ইট ঢুকিয়ে মেরে ফেলা হলো। কারা মেরেছে? রাষ্ট্রের তৎকালীন র্যাবের যারা সেখানে কর্তৃত্ব করতেন তারা। ফ্যাসিবাদকে বোঝানোর জন্য, ফ্যাসিবাদের বৈশিষ্ট্য তুলে ধরার জন্য, এটা তো একটা বড় ধরনের ঘটনা। এবারে ছাত্র সংসদ নির্বাচনের খবর। ডাকসু নির্বাচনকে ঘিরে সরগরম ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। যাচাই বাছাই প্রক্রিয়া শেষ হবার পর আজ প্রকাশিত হবে ডাকসু নির্বাচনের প্রাথমিক প্রার্থী তালিকা। কেন্দ্রীয় সংসদের 28টি পদের জন্য মনোনয়নপত্র জমা দিয়েছেন 509 জন প্রার্থী। এছাড়া হল সংসদের 13টি পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করতে আবেদন করেছেন 1109 জন। মনোনয়ন প্রত্যাহারের শেষ তারিখ ধরা হয়েছে 25শে আগস্ট। নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী একজন প্রার্থী একাধিক মনোনয়নপত্র জমা দিতে পারলেও শেষ পর্যন্ত কেবল একটি পদে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন। বাকি সব মনোনয়নপত্র প্রত্যাহার না করলে সব মনোনয়ন বাতিল করা হবে। চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশিত হবে 26শে আগস্ট। ভোট অনুষ্ঠিত হওয়ার দিন এবং তার আগের ও পরের দিন মিলিয়ে 3 দিন সকল ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকবে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসু ও হল সংসদ নির্বাচনে তৃতীয় ও শেষ দিনের মতো মনোনয়নপত্র সংগ্রহ ও জমা নেওয়া হচ্ছে। আজ সকাল 9টা থেকে শুরু হয়েছে এই কার্যক্রম। এদিকে নির্বাচনের নিরাপত্তা নিশ্চিতের জন্য সেনা মোতায়েন চেয়ে চিঠি পাঠিয়েছে নির্বাচন কমিশন। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও নির্বাচন কমিশনের সদস্য সচিব AKM রাশিদুল আলম। এছাড়াও নির্বাচনী পরিবেশ নিশ্চিত করতে 12 সেপ্টেম্বর পর্যন্ত ক্যাম্পাসে সব ধরনের অনুষ্ঠান, সভা, সমাবেশ, কর্মসূচি এবং 25 জনের বেশি জমায়েত নিষিদ্ধ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সুষ্ঠু, নিরপেক্ষ ও অবাধ নির্বাচনের স্বার্থে ক্যাম্পাসে পুলিশ এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যদের সর্বাত্মক দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছে কমিশন। দর্শক, এই বিষয়ে বিস্তারিত জানাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হচ্ছেন প্রতিনিধি আসাদুজ্জামান খায়রুল। খায়রুল, জাকসু নির্বাচনকে ঘিরে উৎসাহ, উদ্দীপনা ও মনোনয়ন ফর্ম বিক্রির কি তথ্য আসছে আপনার কাছে? এখন পর্যন্ত আসলে কতজন ফর্ম নিয়েছেন আমাদেরকে জানাবেন। এখন আছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রায় 33 বছর পরে কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জাকসু নির্বাচন হচ্ছে। এই নির্বাচনের কিন্তু আজকে শেষ দিন, মনোনয়ন ফর্ম বিতরণের শেষ দিন এবং জমা দেওয়ারও শেষ দিন আজকেই। তবে আজকে দুপুর 2টা পর্যন্ত কিন্তু ফর্ম বিতরণ হয়েছে এবং বিকেল 4টা নাগাদ কিন্তু জমা দেওয়ার শেষ সময় নির্ধারণ করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রশাসন। আমাদেরকে একটু আগে যেই বিষয়টি কনফার্ম করেছে যে 288টি ফর্ম আসলে জাহাঙ্গীরনগর যেই জাকসু সংসদ নির্বাচনের জন্য বিতরণ করা হয়েছিল। এখন পর্যন্ত এই বিতরণের সংখ্যার পরে কিন্তু আসলে আর কেউ ফর্ম কিনতে পারবে না তারা, এবং বিকেল 4টার ভিতরে কিন্তু তারা জমা দিতে হবে। আর যদি একটু বলি যে সংসদীয় জাকসু সংসদের নির্বাচনের ব্যাপারে কিন্তু বেশ কিছু মিশ্র প্রতিক্রিয়া আছে ছাত্রদের ভিতরে। এখানকার যারা প্রার্থী আছেন তারা বলছেন যে কিছু ভোটার যারা আসলে তালিকা
ভুক্ত হয়েছেন, যারা মানে ছাত্র হিসেবে এখানে নেই, কিন্তু তারা বাহিরে বিদেশে পড়তে গেছে, এখানে পড়াকালীন অবস্থায় এখান থেকে ছাত্রত্ব বাদ না করেই বিদেশে চলে গেছে, এই ধরনের ছাত্রদের কিন্তু ভোটার তালিকায় যুক্ত করা হয়েছে। পাশাপাশি অনেক ছাত্র যারা মারা গিয়েছে তাদেরকেও, তাদের নামও এই লিস্টে নাকি আছে। তো এই ধরনের মিশ্র প্রতিক্রিয়ায় এই নির্বাচনে যারা অংশগ্রহণ করছে তারা কিন্তু বলছে যে এই বিষয়গুলো অচিরেই সমাধান করতে হবে। আর কিছু ভোটার তালিকায় নাম ওঠেনি এরকম অভিযোগ করেছে। যে নামগুলো ওঠেনি সেই নামগুলো উঠানোর ব্যাপারে কিন্তু এখানকার কর্তৃপক্ষ বলেছে যে আগামী 28 তারিখ পর্যন্ত সময় আছে এই সবকিছু সংশোধন করার জন্য। আমরা যদি এখানে একটু কথা বলি যে এখানে একজন প্রার্থী আছেন, আপনারা কি সংখ্যা করছেন এবং আপনাদের কি ধরনের আমার মনে হয় যে এবার যেহেতু জাকসু ইলেকশন অনেক বছর পরে হচ্ছে, বেশ একটা উৎসাহ উদ্দীপনার ব্যাপার তো আছে। আর সেখানে একই সাথে একটা ব্যাপার হচ্ছে স্টুডেন্টরা কি চায় সেটা যেন সবসময় থাকে। স্টুডেন্টরা কি চায়, তাদের শিক্ষা পরিবেশ যেন কখনো বিঘ্নিত না হয়, এবং তাদের আশঙ্কা যে পূর্বের মতো যেন রাজনৈতিক পরিবেশ আবার না হয়। তো সেই আশঙ্কার জায়গা থেকে এবারে আমি যেমন একজন স্বতন্ত্র প্রার্থী, শিক্ষা গবেষণা বিষয়ক সম্পাদক পদে প্রার্থিতা করছি। তো আমার মতো যারা আছেন, যারা আসলে শিক্ষার্থীদের সাথে কাজ করেন, শিক্ষার্থীদের নিয়ে কাজ করেন এবং শুধুমাত্র শিক্ষার্থীদের কথা ভাবেন, আমার মনে হয় যে শিক্ষার্থীদের চাওয়াও হচ্ছে এরকম লোকরা হচ্ছে তাদের সামনে উঠে আসুক, যারা হচ্ছে নির্দিষ্ট কারো হয়ে কাজ করবে না এবং বিশ্ববিদ্যালয়ের পরিবেশটা ঠিক রাখতে ভূমিকা রাখবে, যেন তাদের ওই শঙ্কার জায়গাগুলো যে এই বুঝি রাজনীতি আসলো আর আমার ভার্সিটির পরিবেশ আবার খারাপ হয়ে গেল, আমার পরীক্ষা আমি কবে দিব তার নিশ্চয়তা নেই, এই জায়গাগুলো না। আর ভোটের হিসাবে যদি বলি তাহলে হচ্ছে আশঙ্কার জায়গাগুলো যেটা থাকে যে ভোট কেন্দ্রিক কোনো সহিংসতা হয় কিনা, তারপরে হচ্ছে যে নির্বাচন কমিশনার এই যে ছোটখাটো যে ভুলগুলো হয়, যে এই যে ভোটার লিস্টে আমাকে নাম আসলো না, বা এই যে আমি প্রার্থিতা ফর্ম তুলতে কোনো সমস্যা হবে কিনা, এই জায়গাগুলো যতটা সম্ভব ভুল মুক্ত বা ত্রুটি মুক্ত রাখা যায় তার জন্য আমার মনে হয় যে এখন পর্যন্ত আমরা যা আছি ছোটখাটো ভুল হয়েছে কিন্তু বেশ দারুণ করে দিয়েছে। যেহেতু 33 বছর পরে হচ্ছে, আমার মনে হয় বেশ দারুণ ভাবে হচ্ছে এবং ভোটাররা অবশ্যই তাদের জায়গা থেকে ব্যক্তি হিসেবে যাকে ভালো মনে করবেন, যোগ্য মনে করবেন, তাকে আসলে বিজয়ী হিসেবে নির্বাচিত করবেন। জি, আরেকটি বিষয় জানিয়ে রাখি, নিরাপত্তার স্বার্থে কিন্তু জাহাঙ্গীরনগর প্রশাসন সেনাবাহিনীকে চিঠি দিয়েছেন নির্বাচনের 3 দিন যেন নিরাপত্তা নিশ্চিত করা হয়, নির্বাচনের আগের দিন এবং নির্বাচনের দিন এবং নির্বাচনের পরের দিন। তারা এই মর্মে কিন্তু চিঠি দিয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন যে সেনাবাহিনী যেন এই দায়িত্বটা পালন করেন। আর যদি বলে যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সার্বিক এই নির্বাচনকে ঘিরে সার্বিক ছাত্রদের ভিতরে উৎসাহ উদ্দীপনা দেখা যাচ্ছে। সবাই আশা করছে যে এই নির্বাচন সুন্দরভাবে সুষ্ঠুভাবে পরিচালিত হবে এবং শেষ হবে। এই ছিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে সর্বশেষ আমার কাছে। খায়রুল, আপনাকে ধন্যবাদ। লিবিয়ার বেনগাজির গানফুদার ডিটেনশন সেন্টার থেকে 175 জন বাংলাদেশিকে IOM এর সহায়তায় দেশে প্রত্যাবাসন করা হয়েছে। সকাল 6:15টায় লিবিয়ার বুরাক এয়ারলাইন্সের মাধ্যমে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তারা। রাষ্ট্রদূত মেজর জেনারেল আবুল হাসনাত মোহাম্মদ খায়রুল বাশারের নেতৃত্বে দূতাবাসের একটি প্রতিনিধি দল গানফুদা ডিটেনশন সেন্টারে উপস্থিত থেকে প্রত্যাবাসিতদের গ্রহণ করেন এবং বিদায় জানান। রাষ্ট্রদূত প্রত্যাবাসন কার্যক্রমের সার্বিক সহযোগিতার জন্য লিবিয়ার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও IOM এর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও এই সহযোগিতায় অব্যাহত থাকবে বলে আশা ব্যক্ত করেন। বুধবার ত্রিপোলীয় বাংলাদেশি দূতাবাস এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, বাংলাদেশ দূতাবাস বিভিন্ন ডিটেনশন সেন্টারে আটক বাংলাদেশি নাগরিকদের নিরাপদ প্রত্যাবাসনের লক্ষ্যে স্থানীয় কর্তৃপক্ষ ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার সঙ্গে নিবিড়ভাবে কাজ করে যাচ্ছে। ঢাকা সিলেট মহাসড়কের হবিগঞ্জ নবীগঞ্জ উপজেলার আউশকান্দি এলাকায় একটি সিএনজি রিফুয়েলিং স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ভোর 5টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে স্টেশনে থাকা 9টি সিএনজি, অটোরিকশা ও একটি যাত্রীবাহী বাস পুড়ে ছাই হয়ে যায়। এই ঘটনায় একজন আহত হয়েছে। ফায়ার সার্ভিস নবীগঞ্জ ও হবিগঞ্জ থেকে ফায়ার সার্ভিসের 3টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় 2 ঘন্টা প্রচেষ্টায় সকাল 9টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিসের টিম লিডার হাবিবুর রহমান জানান, হবিগঞ্জ থেকে সিলেটগামী একটি যাত্রীবাহী বাসে গ্যাস ভরার সময় হঠাৎ বিস্ফোরণ ঘটে। সেখান থেকে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। মুহূর্তের মধ্যে পাশে থাকা একের পর এক সিএনজি, অটোরিকশায় আগুন ধরে যায়। অগ্নিদগ্ধ হয়ে আহত হন স্টেশনের এক কর্মচারী।
আমরা তিনতলা থেকে চাপতেছি আমরা এখানে আগুনের সূত্রপাতটা হচ্ছে যে এই বাসটার ভিতরে যখন নাকি করতেছিল যাত্রী ত্রুটি থেকে এখানে আগুন লাগার পরে এখানে 9টা সিএনজি সহ বাসটা ক্ষতিগ্রস্ত হয় এবং এটার যে শেড আছে 2টা ডিসপ্লে বোর্ড আছে বোর্ডগুলো ক্ষতিগ্রস্ত। সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে উত্তর বঙ্গোপসাগরে সঞ্চলনশীল মেঘমালা তৈরি হচ্ছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা ও সমুদ্র বন্দরগুলোর ওপর দিয়ে দমকা হাওয়া অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এই অবস্থায় দেশের সব সমুদ্র বন্দরে 3 নম্বর সতর্ক সংকেত বহাল রেখেছে আবহাওয়া অফিস। বৃহস্পতিবার আবহাওয়া অফিসের এক সতর্ক বার্তায় এসব তথ্য জানানো হয়েছে। সতর্ক বার্তায় বলা হয়েছে, চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরা নৌকা ও ট্রলার সমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। পদ্মায় তীব্র স্রোতে মুন্সিগঞ্জ সদর ও টঙ্গীবাড়িতে 200 বছরের দিঘির পাড় বাজার ও নদীর তীরবর্তী এলাকার ভাঙন দেখা দিয়েছে। এরই মধ্যে বিলীন হয়ে গেছে বাজারের বেশ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান। পদ্মায় অবৈধভাবে বালু উত্তোলনের কারণে এই অবস্থার সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন ভুক্তভোগীরা। ভাঙন রোধে জিও ব্যাগ ফেলছে পানি উন্নয়ন বোর্ড। প্রতিনিধি শেখ মোহাম্মদ রতনের তথ্যচিত্রে আরও জানাচ্ছেন শামস তাবরিজ উচ্ছ্বাস। হঠাৎ ফুঁসছে পদ্মা, তীব্র স্রোতে বেড়েছে ভাঙন, আতঙ্কে মুন্সিগঞ্জের নদীপাড়ের মানুষ। এর মধ্যে ভাঙনে বিলীন হয়েছে 200 বছরের পুরনো বাজারের 9টি বসতঘর সহ প্রায় 200 মিটার এলাকা। হুমকিতে টঙ্গীবাড়ি উপজেলার দিঘির পাড় বাজার ও কান্দিপাড়া গ্রাম। স্থানীয়রা জানায়, অবৈধভাবে বালু উত্তোলনের কারণেই প্রতিবছর ভাঙনের সৃষ্টি হয়। তবে অভিযোগ দিলেও ভাঙন প্রতিরোধে কার্যকরী পদক্ষেপ নিতে এগিয়ে আসেনি প্রশাসন। এরকম ভাঙা হয়, নদী যদি বান্ধা দিত তাহলে তারই হইতো না। যত সখত আছে, হসপাতি আছে, সবকিছু বাড়ি ঘর সব পরিষ্কার করে লিয়ে যাইতে আছে। আমি নদীর মাংস এতদিন না খাওয়ার বসা। স্বার্থন্বেষী মহল কাটার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের ফলে এখানে বিশাল গভীরতা সৃষ্টি হয়। গত এক সপ্তাহের ভাঙনে প্রায় 50টি পরিবার গৃহহীন হয়ে পড়েছে। হঠাৎ করে সর্বগ্রাসী পদ্মার ভাঙন দেখা দেয় অনেকে তাদের ঘরবাড়ি সরিয়ে নিতেও হিমশিম খাচ্ছেন। প্রশ্ন উঠেছে পদ্মা সেতুর বামতির সংরক্ষণ প্রকল্পের কাজের গতি নিয়েও। নদী ভাঙনের কারণে সমস্ত বাড়িঘর একবারে আবার সুবের যা আছে ফসল সমস্ত কিছু তছনছ হয়ে যাবার লাগছে। আমরা তো 2 বাংলাই দিছি, তো কই যায় আম ঘর দরজা লয়ে চিন্তা ভাবনা আছে। অনেক দ্রুত ভাঙে যাইতেছে, বেরিবাতের দরকার অতি তাড়াতাড়ি। ভাঙন রোধে জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের সাথে সমন্বয়ে জিও ব্যাগ ফেলা হচ্ছে। অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রশাসনের। হুট করে ভাঙন শুরু হয়, এখানে পানি উন্নয়ন বোর্ড সঙ্গে সঙ্গে জিও ব্যাগ এবং ব্লক ফালিয়ে এটা ভাঙন রোধ করার চেষ্টা করে থাকে। এই কাজটা এখন হবে। বিএক অনুযায়ী আমরা শতভাগ জিও ব্যাগ আমরা ডাম্পিং করে ফেলেছি এবং সিসি ব্লক ম্যানুফ্যাকচারিং তৈরি হয়েছে এবং এইগুলিও চলমান আছে। তাই এর বারেও আমরা যেগুলি আছে এই কাজ এখন চলছে এবং ইনশাল্লাহ এই ভাঙন আমরা রোধ করব। স্থানীয়রা বলছে, জিও ব্যাগ ফেলে ভাঙন রোধ কোনো সমাধান নয়, স্থায়ী ভাঙন ঠেকাতে টেকসই বাঁধ চান তারা। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক। আর মাত্র 1 মাস 5 দিন পর শুরু হবে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। এ উপলক্ষে সাতক্ষীরা জেলার বিভিন্ন পূজা মণ্ডপে প্রতিমা তৈরির কাজ চলছে পুরোদমে। ফলে অনেকটা ব্যস্ততম সময় পার করছেন সাতক্ষীরার মৃৎশিল্পীরা। তবে এবছর রং ও সরঞ্জামের অতিরিক্ত দামের কারণে প্রতিমা তৈরিতে ব্যয় বাড়ার পাশাপাশি শিল্পীদের মজুরিও বৃদ্ধি পেয়েছে বলে দাবি আয়োজকদের। বিস্তারিত সাতক্ষীরা প্রতিনিধি ফয়সলুল হক বাবুর তথ্য, ভিডিও চিত্রে আরও জানাচ্ছেন জুবাইর রহমান। বাঙালি সংস্কৃতিতে শারদীয় দুর্গাপূজা হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। আর এই দুর্গোৎসবের প্রধান অনুষঙ্গ দেবী দুর্গার প্রতিমা। তাই দিনরাত পরিশ্রম করে হাতের নিপুণ ছোঁয়ায় প্রতিমা তৈরিতে ব্যস্ত সাতক্ষীরা মৃৎশিল্পীরা। প্রতি বছরের মতো এবছর কাজের চাপ বেশি থাকলেও রং ও অন্যান্য সরঞ্জামের দাম বৃদ্ধি পাওয়ায় প্রতিমা তৈরির খরচ বেড়েছে বলে দাবি কারিগরদের। দেখা যাচ্ছে গতবারের যে তুলনায় কাজ চাপ ছিল, এবারও ঠিকই একই তুলনায় কাজের চাপ আছে, কিন্তু গতবার ছাড়া এবার একটু জিনিসের দাম বেশি আছে। এখন বর্ডার বন্ধ থাকায় সেগুলো অনেক দামে আমাদের কিনতে হচ্ছে। তারপরেও কমিটি আমাদের ঠিক মতো মনে করেন যে পারিশ্রমিক দিয়ে দিচ্ছে।
এদিকে আয়োজকরা বলছে সবকিছুর দাম বাড়লেও সুন্দর ও জাঁকজমকপূর্ণ পূজা আয়োজনের চেষ্টা করছেন তারা। সদরের ইতিহাসে এটাই প্রথম যে চিনিগুড়া ধান দিয়ে প্রতিমা তৈরি হচ্ছে। আশা করি যে সাতক্ষীরা জেলার মধ্যে সবথেকে আগে আমরা প্রতিমা সবার জন্য উন্মুক্ত রাখতে পারবো। গত বছরের মতো এবছরও সমপরিমাণ পূজা মণ্ডপে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে উৎসব মুখর পরিবেশে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে বলে জানালেন জেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক। গত বছরে যতগুলো হলো 600 প্লাস আমাদের সাতক্ষীরা জেলায় টোটাল শারদীয় দুর্গা উৎসব অত্যন্ত আনন্দ উদ্দীপনার সঙ্গে আমরা করছিলাম। এবারও তার কোনো ব্যত্যয় ঘটবে না। ধর্ম বর্ণ নির্বিশেষে উৎসবমুখর পরিবেশে সাতক্ষীরায় এবছর শারদীয় দুর্গাপূজা উদযাপন হবে এমনটি প্রত্যাশা সকলের। জুবাইর রহমান, মাই টিভি নিউজ।